আই লাভ ইউ সাদিয়া। ওই, তোর লজ্জা করে না আমাকে আই লাভ ইউ বলতে? আবার আমার নাম ধরে বলছিস? কেন, ছোট হলে কি প্রেম করা যায় না? যায়, কিন্তু আমি তোকে ভালোবাসতে পারবো না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। তোর মাথায় সমস্যা আছে, তুই ডাক্তারের কাছে যা। আমার মাথা ঠিকই আছে, দেখি তুমি আমাকে ভালো না বেশে কই যাও। তুই থাক, আমি গেলাম। তোর সাথে কথা বললে আমি পাগল হয়ে যাব। আমি আর দাঁড়িয়ে না থেকে বন্ধুদের কাছে চলে গেলাম। কিরে, তোরা সবাই কেমন আছিস? আমরা তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি আছি বিন্দাস। তোকে আজকে খুব খুশি লাগছে, কারণটা কি? আজকেও সাদিয়া আপুকে আই লাভ ইউ বলছি। আসলে বন্ধুরা সব জানে আমি যে সাদিয়া আপুকে ভালোবাসি। তো কি বললো? কি আর বলবে, কিছু কথা শুনিয়ে দিল। আমার মনে হয় কি, সাদিয়া আপু আমাকে ভালোবাসে, কিন্তু কিছু একটা কারণে রাজি হচ্ছে না। তুই কি করে বুঝলি? কারণ আমি তাকে যতবার আই লাভ ইউ বলি ততবার সে কেমন যেন হয়ে যায়। এটার কারণটা কি আমার জানতে হবে। ঠিক আছে, পরে দেখা যাবে, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। চলো। বন্ধুরা সবাই ক্লাসে যেতে লাগলাম। পরিচয় কি দিব? সবাই আমার পরিচয় জানেন, আমি রাসেল। এবার ইন্টার প্রথম বর্ষে পড়ছি। আমার বাবা ছোটখাটো একটা ব্যবসা করে। আমার একটা বোন আছে, এবার নিউ 10-এ পড়ে। মা ঘরের কাজে ব্যস্ত থাকে। আর যে সাদিয়া, ও হচ্ছে বড়লোক বাবার একমাত্র মেয়ে। এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে, কিন্তু তার ভিতরে কোনো অহংকার নেই। আমার সাথে সবসময় ফ্রি। তাকে আমি অনেকবার আই লাভ ইউ বলছি, কিন্তু রাজি হচ্ছে না। কিন্তু কোনো মেয়ের সাথে আমাকে কথা বলতে দিবে না। তো যাই হোক, কথা বলতে বলতে ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো। সবাই স্যারকে সালাম দিলাম। তারপর সব ক্লাস শেষ করে বাহিরে আসলাম। বন্ধুদের বিদায় দিয়ে সাদিয়া আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু বান্ধবীদের সাথে বেরিয়ে আসতে। জানু, চলো দুজনে একসাথে যাই। ওই, তোর লজ্জা করে না সাদিয়াকে জানো বলতে? তোমাকে তো বলছি না, তুমি কথা বলো কেন? আমি তো আমার ভালোবাসার মানুষকে বলছি। কিন্তু সাদিয়া তো তোকে ভালোবাসে না। এখন ভাবে না, পরে এক সময় আসবে। আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না, তুই শুধু স্বপ্ন দেখে যাবি। ঠিক আছে, আমি তোমাকে বলে গেলাম, আগামী 1 মাসের ভিতরে তোমার মুখ দিয়ে ভালোবাসি কথাটা বের করব। যদি না পারিস তাহলে কি করবি? তাহলে আমি কথা দিলাম, আমি আর কোনো দিনও তোমাকে ভালোবাসার কথা বলবো না। ওকে ঠিক আছে, আমি তোর কথায় রাজি। ওকে ঠিক আছে, আজকে থেকে দিন গুনতে থাকো। বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। আম্মু দরজা খুলে দিল। কিরে, আজকে কলেজ থেকে আসতে দেরি হলো কেন? আম্মু, তোমার ছেলের বউয়ের সাথে কথা বলে আসতে দেরি হয়ে গেছে। তা আমার ছেলের বউ কি বললো? তোমার বৌমা আমাকে ভালোবাসে না, খালি বলে আমি নাকি তার থেকে ছোট। লেগে থাক, দেখবি একদিন না একদিন বৌমা তোর জালে ধরা দিবে। তাই জানো আম্মু? এখন তোর রুমে যা, আমি টেবিলে খাবার দিচ্ছি। ওকে আম্মু। আর তিথি স্কুল থেকে আসে নাই? এসেছে, ওর রুমে আছে, আসার টাইমে নিয়ে আসিস সাথে করে। ঠিক আছে আম্মু। বলে নিজের রুমে চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন আমার আম্মু জানে কিভাবে। আসলে আমি আম্মুর সাথে আমি একদম ফ্রি। আমি সবকিছু আম্মুর সাথে শেয়ার করি। আমি আমাকে অনেক ভালোবাসে। ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে তিথি রুমে চলে গেলাম। ওই পেতনি, কি করিস? ভাইয়া, ভালো হবে না বলে দিলাম। কি করবি তুই জলহস্তি? আজকে আমি তোর মাথা ফাটাম। তিথি প্লিজ, লাগছে, ছাড়। ছাড়বো না, আগে বল আমাকে আর কখনো পেতনি বলে ডাকবি? আম্মু, তুমি কিছু বলছো না কেন? তোরা তো বাসায় যতক্ষণ থাকিস পুরো বাড়ি মাতিয়ে রাখিস, আমি তোদের ভাই বোনের মধ্যে নেই। বলে আম্মু চলে গেল। ঠিক আছে বোন, আর কোনোদিনও তোকে পেতনি বলবো না। এবার ছাড়। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। বলে চুল ছেড়ে দিল। তারপর 2 ভাই বোন খাবার খেয়ে রুমে চলে আসলাম। এসে একটা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলতে চলে গেলাম। খেলার মাঠটা হলো সাদিয়া আপুর বাসার সাথে। কিরে, তুই কখন আসলি? মাত্র আসলাম। খেলবি না? খেলবো, তার আগে স্বাধীন আসুক। কিছুক্ষণ পর স্বাধীন চলে আসলো। আমরা টসে জিতেছি। প্রথমে আমি আর স্বাধীন ব্যাট করতে নামলাম। তারপর বোলার বল করলো। প্রথম বল মিস, দ্বিতীয় বল অনেক জোরে ব্যাট চালিয়ে মারলাম। বল ব্যাটে লেগে সাদিয়া আপুদের বাড়ির ছাদে পড়ছে। কেউ বল আনতে যায় না, কারণ আপু অনেক রাগী। কিন্তু সবার সাথে রাগ দেখায়, আমার সাথে দেখায় না। সবাই আমাকে পাঠালো বল আনতে। আমি তো এটাই চাইছি, সাদিয়া আপুকে দেখার জন্য এত জোরে বল মারছি। আমি সাদিয়া আপুদের বাড়ির ভিতরে ঢুকে গেলাম। দারোয়ান কিছু বলল না, কারণ দারোয়ান চাচা আমাকে চিনে। আর সাদিয়া আপুর আব্বু আম্মু আমাকে অনেক ভালো জানে। ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আন্টি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম।
তুমি কেমন আছো? তোমাকে তো এখন আর দেখি না বাসায় আসতে। আসলে আন্টি বাসা থেকে এখন বেশি বাহির হই, তাই আসা হয় না। তা কি মনে করে আসলে? আসলে আন্টি আপনাদের ছাদে আমাদের বলটা এসে পড়েছে, তাই ওটা নিতে আসলাম। ঠিক আছে, যাও। আন্টি আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল ব্যবসার কাজের জন্য বাইরে গেছে। ও আচ্ছা ঠিক আছে। আমি আর কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে ছাদে চলে গেলাম। অনেক খোঁজার পর বলটা পেলাম। বল নিয়ে নিচে নেমে আসতেই হঠাৎ সাদিয়া আপুর রুমের দিকে চোখ গেল। যা একটু শয়তানি করে আসি, যেই ভাবা সেই কাজ বলে সাদিয়া আপুর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। হঠাৎ দেখি সাদিয়া আপু ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে, তার শরীরে একটা তোয়ালে পেঁচানো। সাদিয়া আপু আমাকে দেখে যেই না চিৎকার দিবে আমি দৌড়ে গিয়ে তার ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিলাম। সাদিয়া আপু অনেক ছোটাছুটি করছে, কিন্তু ছুটতে পারছে না, তাই আমি নিজে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালাম। সাদিয়া আপু আমাকে ধরতে আসবে, হঠাৎ তার তোয়ালেটা পড়ে গেল। আমি মাথা নিচু করে ফেললাম। সাদিয়া আপু বিছানা থেকে চাদর টান দিয়ে শরীরে পেঁচিয়ে নিল। তুই আমার রুমে কি করিস? আর কখন আসলি আমার রুমে? আরে আস্তে, এত কথা একসাথে বললে কোনটার উত্তর দিব? আমরা খেলতেছিলাম, হঠাৎ বলটা তোমাদের বাড়ির ছাদে এসে পড়লো, তাই বলটা নিতে আসলাম। বল নিয়ে যাওয়ার টাইমে ভাবলাম তোমার সাথে দেখা করে যাই, কিন্তু কে ভাবলো দেখা করতে এসে এত বড় সম্পদ দেখে ফেলবো। কুত্তা হারামি, তুই আমাকে কিস করছিস কেন? আমি তোমাকে ভালোবাসি, তাই কিস করছি। তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? তাহলে আমাকে কোনো মেয়ের সাথে মিশতে দাও না কেন? মেয়েদের সাথে মিশলে তুই খারাপ হয়ে যাবি, তোর পড়াশোনা নষ্ট হয়ে যাবে, তাই মেয়েদের সাথে মিশতে দিই না। তাহলে তুমি আমার সাথে কথা বলো কেন? তুমি তো একটা মেয়ে। আমি 100 বার কথা বলবো, তুই আমার সাথে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে আর কথা বলতে পারবি না। ঠিক আছে বলবো না। এখন আরেকবার কিস দাও না, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি তোকে কোন অধিকারে কিস দিব? ভালোবাসার অধিকারে। কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, তাহলে কেন দিব? আমি শুধু আমার বরকে দিব। ঠিক আছে, এখন যদি আমাকে কিস না করো তাহলে আমি চিৎকার দিব, আর আন্টি এসে তোমার মাথা ফাটিয়ে দিবে। তুমি তো জানো তোমার আম্মু আমাকে কত ভালো জানে। বেশি কথা না বলে তাড়াতাড়ি দাও। আমি দিব না। ঠিক আছে, আমিও আন্টিকে ডাক দিতে আসি। যেই না আমি আন্টিকে ডাক দিব, সাদিয়া দৌড়ে এসে আমার ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল। 1 মিনিট পর ছেড়ে দিল। এবার আমার রুম থেকে যা। ঠিক আছে যাচ্ছি, আবার কিন্তু পরে করতে হবে। সেটা পরে দেখা যাবে, তুই এখন আমার রুম থেকে বেরিয়ে যা। আমি আর কোনো কথা না বলে সাদিয়া আপুদের বাসা থেকে বেরিয়ে নিজের বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। তিথি এসে দরজা খুলে দিল। কিরে ভাইয়া, এতক্ষণ কোথায় ছিলি? আব্বু বাসায় চলে এসেছে। তোর ভাবির সাথে একটু দুষ্টুমি করে আসতেই লেট হয়ে গেছে। এখন কোথায় আব্বু? তোর কথা জিজ্ঞেস করছে। আমি বলেছি আমার জন্য আইসক্রিম আনতে বাইরে গিয়েছিস, এখন তাতে রুমে। তুই আমার লক্ষ্মী বোন। পাম দিয়ে লাভ নেই, আমাকে 100 টাকা দে। দিমু না, কি করবি? তাহলে আব্বুকে বলে দিব তুই মেয়ে নিয়ে ঘুরতে গিয়েছিলি। আমি তো কোনো মেয়েকে নিয়ে ঘুরতে যাইনি। সেটা তো তুই আর আমিই জানি, কিন্তু আব্বু তো আর জানে না। তুই ভালো করে জানিস তোর থেকে আব্বু আমাকে বেশি ভালোবাসে। বেশি কথা না বলে এখন টাকা বের কর। এই নে বোন, দেখবি তোর পেটে অসুখ হবে। তোর কপালে বিয়ে নাই, তুই আমার 100 টাকা নিয়ে গেলি। বেশি কথা বললে আব্বুকে ডাক দেব। যা রুমে যা। যাচ্ছি বলে রুমে চলে আসলাম। এসে কিছুক্ষণ পড়াশোনা করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। গেট দিয়ে ভিতরে ঢুকে দেখি সাদিয়া আপু বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। হাই জানু, কেমন আছো? ওর আসলে লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। ঠিকই বলছো, আমার লজ্জা নেই। লজ্জা মেয়েদের বেশি থাকে। তুই এখানে কেন এসেছিস? বারে, আমার জানু এখানে, আমি কি না এসে থাকতে পারি? তুই যদি আর একবার ভালোবাসার কথা বলিস তোকে আমি মেরে ফেলবো। ওমা তাই? কিন্তু আমি তো তোমাকে না নিয়ে ওপারে যাব না। তুই আসলে একটা পাগল। তোমার জন্য পাগল। একবার বলো না ভালোবাসি। তোর মাথায় সমস্যা আছে, তুই ডাক্তারের কাছে যা। আমার এই সমস্যা একমাত্র তুমিই সমাধান করতে পারবে, ডাক্তারে কিছুই করতে পারবে না। এই তোরা চল, ওর সাথে কথা বললে আমার মাথা খারাপ হয়ে যাবে। বলে তার বান্ধবীদের নিয়ে ক্লাসে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে বন্ধুদের কাছে চলে গেলাম। ওই তো প্রেমিক পুরুষ আসছে। আমাকে নিয়ে কি কথা হচ্ছে শুনি। তোকে নিয়ে কথা বলবো আর মানুষ পেলাম না। তোর জন্য দুঃখ হচ্ছে, তোকে সাদিয়া আপু পাত্তা দিচ্ছে না, তারপরও তুই ওনার পিছনে পড়ে আছিস। আমি জানি সাদিয়া আপু আমাকে ভালোবাসে, তা না হলে এতবার বিরক্ত করি? আমাকে কখনো কিছু বলে নাই। এভাবে অন্য মেয়েকে ডিস্টার্ব করলে এতক্ষণ কয়টা গালে কিস পড়তো, আল্লাহ ছাড়া কেউ জানতো না। তুই ঠিকই বলছিস।
কিন্তু সমস্যা একটা তো হয়ে গেছে। কি সমস্যা? আমি তো তাকে বলেছি 1 মাসের ভিতরে তার মুখ দিয়ে ভালোবাসি কথাটা বের করব। কিন্তু এখন আমি কি করে বের করব? যদি বলতে না পারি তাহলে আর কোনো দিন তাকে ভালোবাসার কথা বলতে পারবো না। আমি বলি কি, তুই সাদিয়া আপুকে আরো কিছুদিন ভালোবাসি কথাটা বল। যদি সে রাজি না হয় তাহলে তুই কিছুদিন কোথাও গিয়ে থাকবি। যদি তোকে সাদিয়া আপু ভালোবাসে তাহলে তোকে খোঁজ করবে। রাসেল, স্বাধীন ঠিক কথা বলেছে, তুই তাই কর। ঠিক আছে, কিন্তু যদি না খুঁজে? তাহলে পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে, ক্লাসে চল। চলো। সবাই ক্লাসে চলে আসলাম। সবগুলো ক্লাস শেষ করে বেরিয়ে আসলাম। ওই দেখ, সাদিয়া আপু আসতেছে। ঠিক আছে, তোরা যা, আমি ওকে কিছুক্ষণ জ্বালিয়ে আসি। ওকে। ওরা চলে গেল। আমি সাদিয়া আপুর সামনে গিয়ে বললাম, ওই জানো, চলো আজকে দুজনে পার্কে ঘুরতে যাব। সাদিয়া, আমরা যাই। ওর সামনে থাকলে আমরা পাগল হয়ে যাব। এই তো আপুরা, তোমরা বুঝতে পারছো, দাঁড়িয়ে না থেকে চলে যাও। সিফা মুখ ভেঙচি কেটে চলে গেল। চলো না জানো, দুজনে একসাথে যাই। যেতে পারি, কিন্তু কোনো শয়তানি করতে পারবি না। ওকে, করব না, তবে ভালোবাসার কথা বলবো। তোর সাথে কথায় পারবো না। তুই কি আসলেই পাগল? তাহলে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিলে তো হয়। দেখ, তোর সাথে আমার যায় না, লোকে খারাপ বলবে। আমার লোকের কথায় কিছু আসে যায় না, তুমি শুধু একবার রাজি হয়ে যাও। তোর মাথা ঠিক নেই। তুই বাসায় যা, আমি আমার বাসায় যাচ্ছি। বলে তার বাসায় ঢুকে গেল। আমি আমার বাসায় চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে 15 দিন চলে গেল, কিন্তু এখনো সাদিয়া আপু আগের মতোই আছে। কিন্তু আমাকে কখনো অপমান করে নাই। এই 15 দিনে আরো 3-4 বার কিস করেছি তাকে, কিন্তু তারপরও একবার বলে না ভালোবাসি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি সাদিয়া আপু এখনো আসে নাই, তাই বন্ধুদের কাছে চলে গেলাম। কিরে, কেমন আছিস? তেমন ভালো না, শালি আমার ভালোবাসা গ্রহণ করছে না। এখন কি করব বল? কিছুদিনের জন্য কোথাও ঘুরে আসবো। আজকে আবার করে দেখ, দেখ কি বলে। যদি রাজি না হয় তাহলে কোথাও গিয়ে ঘুরে আসবি। ঠিক বলছিস, আজকে করে দেখ। হঠাৎ কলেজের গেটের সামনে তাকিয়ে সামনে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সাদিয়া একটা ছেলের বাইকে করে কলেজের গেট দিয়ে ঢুকতে আসে। তার বাইক পার্কিং করে দুজনে ক্লাসের দিকে যেতে লাগলো। কিরে রাসেল, এটা কি দেখলাম? আমারও তো একটাই প্রশ্ন। তোরা ক্লাসে যা, আমি দেখি ছেলেটাকে। যা, তবে বেশি বাড়াবাড়ি করিস না। আমি কোনো কথা না বলে দৌড়ে গিয়ে সাদিয়া আপুর সামনে গিয়ে বললাম, হাই জানো। তুই আবার আমার সামনে এসেছিস? বারে, আমি তোমার সামনে আসবো না তো কার সামনে আসবো? তুমি তো আমার জানো, আমার ভালোবাসা। সাদিয়া, ছেলেটা কে? আরে ভাই, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সাদিয়ার বয়ফ্রেন্ড। রাসেল, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগে বলো তোমার সাথের ছেলেটাকে। ও তোর থেকে বড়। ওর নাম জীবন। আমরা দুজন দুজনকে ভালোবাসি। কই, তোমার সাথে তো ওনাকে দেখলাম না কোনোদিন। আমি বলছি তোমাকে, আমাদের রিলেশন আজ 2 বছর। আমরা ফেসবুক থেকে দুইজন দুজনকে ভালোবাসি। 2 বছর আমাদের দেখা হয়নি, আজ প্রথম দেখা করি। কিন্তু তুমি তো আমাকে বলো নাই কখনো তুমি অন্য কাউকে ভালোবাসো। আমি তোকে বলতে যাব কেন? তুই আমার কে? আমি তোকে আগেই বলেছি আমি তোকে ভালোবাসি না। তুই তারপরেও আমার পেছনে পড়ে আছিস। আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমাকে এতদিন বিরক্ত করে থাকি তাহলে ছোট মনে করে মাফ করে দিও। আমি কথা দিচ্ছি, আর কখনো তোমাকে বিরক্ত করব না, তোমাকে ভালোবাসার কথা বলবো না। ঠিক আছে। আর জীবন, চলো, ক্লাসের সময় হয়ে গেছে। ঠিক আছে, চলো। জীবন আর সাদিয়া ক্লাসে চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলাম। যাকে কিনা এত ভালোবাসলাম তাকে এখন অন্য ছেলের সাথে দেখতে হবে। চোখ দিয়ে কখন যে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ছে। কিরে ভাইয়া, তুই কলেজ থেকে চলে আসলি কেন? শরীর খারাপ? তেমন কিছু না। তোর চোখে পানি কেন? কি হয়েছে আমাকে বল ভাইয়া। তোর ভাবি অন্য একটা ছেলেকে ভালোবাসে, আমাকে সে কখনো ভালোবাসেননি। কান্না করিস না ভাইয়া, তোর কান্না আমি সহ্য করতে পারি না। আমি এখন কি করব বল? যাকে এত ভালোবাসলাম সে কিনা অন্য কাউকে ভালোবাসে। তুই একটা মেয়ের জন্য কান্না করে কেন কষ্ট পাচ্ছিস? সে যদি অন্য কাউকে নিয়ে সুখে থাকতে পারে তাহলে তুই কেন পারবি না? তুই একটাবার আমাদের কথা চিন্তা কর। তুই এখন তোর নিজের মতো করে চল, তাকে দেখিয়ে দেখ তোর জন্য কত মেয়ে পাগল। তুই ঠিক বলছিস। সে যদি সুখে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না? এখন থেকে আমি সব মেয়ের সাথে মেলামেশা করব। আগে তো ওর জন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারতাম না, এখন আমি সবার সাথে মিশবো। এই তো মনের মতো একটা কথা বলেছিস। দেখতে হবে না ভাইটা কার? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। আম্মু কোথায়? রুমে আছে। ও ঠিক আছে,
আমি ফ্রেশ হয়ে আসছি বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিলাম। দেখতে দেখতে আজকের দিনটা পার করলাম। সাদিন, রনি এরা আমাকে অনেক ফোন দিছে, কারো ফোন ধরি নাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবকিছু ম্যাচিং করে জামা কাপড় গায়ে দিলাম। তারপর ব্যাগটা কাঁধে নিয়ে নাস্তার টেবিলে গিয়ে বসলাম। আম্মু, নাস্তা দাও। কি রে, আজকে কলেজে যাচ্ছিস না বেড়াতে যাচ্ছিস? তোমার হঠাৎ এই কথা মনে হলো কেন? না, আজকে দেখি একেবারে হিরোর মতো সেজে গুজে কলেজে যাচ্ছিস, তাই বললাম আর কি। কি নিয়ে এত কথা হচ্ছে? তোর ভাইয়ের শরীরে তাকিয়ে দেখ। বা ভাইয়া, তোকে তো আজকে নায়কের মতো লাগছে। আমি কি দেখতে খারাপ? আমাকে তো সুন্দর লাগবে। দেখবি আজকে মেয়েরা তোকে দেখলে পাগল হয়ে যাবে। আমি পাগলদের সাথে কথা বলতে পারবো না। সেটা কলেজে গেলে দেখতে পাবি। তারপর নাস্তা করে বাহিরে এসে বাইকটা বাহির করলাম। অনেকদিন চালানো হয় না, তাই পরিষ্কার করে কলেজে রওনা দিলাম। আপনারা হয়তো ভাবছেন বাইক থাকতে রিক্সা বা হেঁটে বাসায় আসি কেন। আসলে আমার বাইক চালাতে ভালো লাগে না, তাই চালাই না। আব্বু আমাকে এসএসসি পাশ করার পর এই বাইকটা কিনে দিছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কলেজে পৌঁছে গেলাম। গেট দিয়ে ঢুকতেই সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বেশিরভাগ মেয়েরা। হঠাৎ সাদিয়ার দিকে চোখ পড়তে দেখে আমার দিকে তাকিয়ে আছে। আমি বাইকটা পার্কিং করে বন্ধুদের কাছে যেতে লাগলাম। হঠাৎ একটা মেয়ে আমার সামনে এসে বলল, হাই মিম, আমি রাসেল। তুমি দেখতে অনেক সুন্দর। তা আমি জানি। আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই, কেন নয়? ওকে, ঠিক আছে। আজকে থেকে আমরা বন্ধু। আমরা একজন আর একজনকে তুই করে বলবো। ঠিক আছে, চলো। আমার আরো বন্ধু আছে, তাদের সাথে তোকে পরিচয় করিয়ে দেই। ঠিক আছে, চল। মিমকে নিয়ে বন্ধুদের কাছে যেতে লাগলাম। হঠাৎ সাদিয়া এসে আমার সামনে দাঁড়ালো আর চোখ মুখ লাল হয়ে আছে। আরে, আপনি হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন কেন? আমি তো আপনাকে ডিস্টার্ব করছি না। তোকে বলছি না মেয়েদের সাথে কথা না বলতে। আমি কি আপনার কথা মতো চলবো নাকি? আপনি এই কলেজে পড়েন, আমিও পড়ি, তাই সবার সাথে কথা বলতে পারি। এখানে আপনি বলার কে? আমি তোর বড় আপু, আমি যা বলবো তোকে তাই করতে হবে। আমি আপনার কথা রাখতে পারবো না। আপনি আপনার মতো চলেন, আমি আমার মতো চলবো। আজকে আপনার বয়ফ্রেন্ডকে দেখছি না, উনি কোথায়? ও একটা কাজে বাইরে গেছে গতকাল রাতে। আর তুই আমাকে আপনি আপনি করে বলছিস কেন? বারে, আপনি আমার বড়, আপনাকে আপনি করে না বলে কি বলে ডাকবো? আমাকে তুমি করে বলবি। সরি, আমি পারবো না। ভালো থাকবেন। চলো মিম। তারপর মিমকে নিয়ে বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলাম। মিম সবার সাথে পরিচয় হয়ে নিল। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। সবগুলো ক্লাস শেষ করে বাহিরে চলে আসলাম। বাহিরে এসে দেখি সাদিয়া সামনে দাঁড়িয়ে আছে। তোর সাথে আমার কিছু কথা আছে। সরি, আমার হাতে সময় নেই, আমার বাসায় কাজ আছে। তুই আমাকে এড়িয়ে চলছিস কেন? আপনি তো বললেন আমি আপনাকে বিরক্ত করি। আমি বলছি না আমি আপনাকে আর বিরক্ত করব না। তাই বলে এখন আমার সাথে কথা বলবি না? এখন তো আপনার কথা বলার সাথী পেয়ে গেছেন, আমি থেকে কি করব? তুই আমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। কেন? আপনার বয়ফ্রেন্ড আপনাকে সময় দেয় না? তুই থাক, আমরা বাসায় যাই। দাঁড়া, একসাথে যাব বলে বন্ধুদের সাথে বাসায় চলে আসলাম। সাদিয়া ওখানে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এখন নিজের ইচ্ছায় আমার সাথে কথা বলতে আসছে। আমি আর তোমাকে ভালোবাসি না। বাসায় এসে খাবার খেয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে যাকে দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি রিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি তাকে সরিয়ে দিলাম। রিয়া, তুই? আমি তুই কখন আসলি? আর আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছিস কেন? আসতে কিছুক্ষণ আগে এসে মামি আর তিথির সাথে কথা বললাম। তোর কথা জিজ্ঞেস করছিলাম। তিথি বলল তুই রুমে ঘুমিয়ে আছিস, তাই তোর রুমে এসে দেখি তুই ঘুমিয়ে আছিস। তোকে ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগছে, তাই তোকে না ডেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। তুই আমাকে জড়িয়ে ধরে ঘুমাবি কেন? তুই ভালো করে জানিস আমি তোকে ভালোবাসি। তোর জন্য আমি বাড়ি থেকে তোদের বাসায় আসছি, আর এখন থেকে তোর সাথে কলেজে পড়বো। আমি তোকে আগেও বলেছি আমি তোকে ভালোবাসি না, আর কোনো দিন ভালোবাসবো না। কেন তুই আমাকে ভালোবাসতে পারবি না? কারণ তুই আমার মামাতো বোন। আমি তোকে বোনের নজরে দেখি। কেন? মামা তো ভাই বোনকে ভালোবাসতে পারে না? পারে, কিন্তু আমি পারবো না। আমিও দেখবো তুই আমাকে ভালো না বেসে থাকতে পারোস কিনা। ঠিক আছে, তুই শুয়ে শুয়ে স্বপ্ন দেখ। এখন আমার রুম থেকে বেরিয়ে যা। যাচ্ছি। মুখ ভেঙচি কেটে রুম থেকে চলে গেল। আপনারা হয়তো ভাবছেন রিয়া আমাকে ভালোবাসে কবে থেকে। আসলে রিয়া আমাকে ছোট থেকে পছন্দ করে। আমাকে অনেকবার ভালোবাসার কথা বলেছে, কিন্তু আমি তাকে কোনোদিন বোন ছাড়া অন্য কিছু চিন্তা করি নাই।
আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি রিয়া আর তিথি বসে গল্প করছে। আমি কোনো কথা না বলে বাহিরে আসতেই তিথি বলল, কোথায় যাস ভাইয়া? খেলতে। কেন? আসার সময় আমার জন্য ফুচকার আইসক্রিম নিয়ে আসিস। ঠিক আছে। তারপর বাসা থেকে বেরিয়ে খেলার মাঠে চলে গেলাম। গিয়ে দেখি সাদিন আর রনি মাঠে বসে আছে। কি রে, বসে আছিস কেন? তোর জন্য অপেক্ষা করছি। ঠিক আছে চল। তিনজনে একদিকে পড়লাম। আমরা আগে টসে জিতেছি। আমি আর স্বাধীন ব্যাট করতে নামলাম। হঠাৎ সাদিয়াদের বাসার উপর চোখ পড়তে দেখি সাদিয়া আপু আমার দিকে তাকিয়ে আছে। আমি তার থেকে চোখ সরিয়ে নিলাম। তারপর ব্যাট করতে আসি। আমি বেশি জোরে বল মারি না। হঠাৎ সাদিন এমন একটা 6 মারছে, বলটা গিয়ে সাদিয়াদের বাসার ছাদে পড়ছে। কেউ ভয় বল আনতে চায় না। সবগুলো সাদিয়াকে বলছে বলটা দিতে, কিন্তু সাদিয়া দিচ্ছে না। সাদিয়া বলছে এসে নিয়ে যেতে। কেউ তো ভয় বল আনতে যায় না। সবাই আমাকে বলছে বল আনার জন্য। বাধ্য হয়ে আমি গেলাম বল আনতে। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। সাদিয়া আপু দরজা খুলে দিল। আমি কোনো কথা না বলে ছাদে চলে গেলাম। বলটা নিয়ে যেই না সাদিয়া আপু রুমের সামনে দিয়ে যাব, হঠাৎ করে সাদিয়া আপু এক টান দিয়ে তার রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। আপু দরজা বন্ধ করলে কেন? একদম কথা বলবি না। আর কাকে আপু বলছিস? আপু আমার সাথে এরকম করছো কেন? তুই বুঝিস না কেন এরকম করি? আমার সাথে এখন ঠিকভাবে কথা বলিস না কেন? আপনার এখন বয়ফ্রেন্ড আছে। আমি যদি আপনার সাথে কথা বলি তাহলে উনি খারাপ ভাববে। তাই এখন আপনার সাথে কথা বলি না। তোকে কে বলেছে আমার বয়ফ্রেন্ড আছে? গতকাল তো আপনি আর ওই ছেলেটা কি যেন নাম, ও জীবন বললেন। আমি জীবনকে ভালোবাসি না। তাহলে গতকাল বললেন কেন? আর তাহলে জীবন ছেলেটাকে? জীবন হচ্ছে আমার বান্ধবী সিফার বয়ফ্রেন্ড। গতকাল কলেজে আসার সময় গাড়ি নষ্ট হয়ে যায়। জীবন ওই পথ দিয়ে যাচ্ছিল, তখন সে আমাকে কলেজে ড্রপ করে দিয়ে যায়। আসার সময় দুজনে একটা প্ল্যান করলাম। আমি তোর সামনে জীবনকে আমি ভালোবাসি বললে দেখি তুই কি করিস তা দেখার জন্য। কিন্তু তুই যে আমার সাথে সত্যি সত্যি কথা বলা বন্ধ করে দিবি সেটা আমি ভাবতে পারিনি। আমি তোমার সুখের জন্য সব করতে পারি। তুই যদি আমাকে সত্যি ভালোবাসতি তাহলে আমাকে ভুলে যেতে পারতি না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কিন্তু তুমি গতকাল আমাকে বলেছো তুমি জীবনকে ভালোবাসো। তখন আমি অনেক কষ্ট পেয়েছি। পরে তিথি আমাকে সান্ত্বনা দিল, তুমি যদি সুখে থাকতে পারো তাহলে আমি কেন পারবো না। তাই নিজেকে পরিবর্তন করার জন্য সবার সাথে মিশে কথা বলি। আজ থেকে আর কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না। কেন? আমি বলছি তাই। তুমি আমার কে? আমি তোমার কথা মতো চলতে হবে? আমি তোর জানু, তুই আমার জান। মানে? মানে আমি তোকে ভালোবাসি। সত্যি? তিন সত্যি। তাহলে এতদিন বলো নাই কেন? তোর মুখ থেকে ভালোবাসার কথা শুনতে অনেক ভালো লাগে। আমি ভাবছি তোকে আরো কিছুদিন পর আপন করে নেব, কিন্তু গতকাল রাতে আমি 1 মিনিট ঘুমাতে পারি নাই, শুধু তোর কথা চিন্তা করে। আমি তোকে সত্যি অনেক ভালোবাসি রাসেল। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আজ 5 দিন ধরে একটা জিনিস খাইনি, একটু খাওয়াবে? তোকে ধরে রাখছে কে? বলতে দেরি, ঠোঁটের সাথে ঠোঁট লাগাতে দেরি করি নাই। পাগলের মতো কিস করতে লাগলাম। সাদিয়া আমার ঠোঁট কামড়ে দিল। প্রায় অনেকক্ষণ পর ছেড়ে দিল। দুজনে হাঁপাতে লাগলাম। তুমি আমার ঠোঁটে কামড় দিলে কেন? দেখো রক্ত বের হচ্ছে। আহারে, আমার জানটার বুঝি লেগেছে। আসো মুছে দেই। সাদিয়া তার গায়ের ওড়না দিয়ে ঠোঁট মুছে দিল। আরো কিছুক্ষণ থেকে বাসায় চলে আসলাম। পাঠক পাঠিকা ভাই ও বোনেরা, আপনারা হয়তো ভাবছেন আমি তাকে কেন মেনে নিলাম। প্রথমে আপনাদের একটা কথা বলি, আপনি যাকে অনেক ভালোবাসেন তাকে কি একদিনে ভুলে যেতে পারবেন? কোনো দিন ও পারবেন না। আসলে আমি গতকাল রাতে আমার এক ফ্রেন্ড শাকিল, তাকে ফোন দিয়ে বলছি জীবন ছেলেটাকে সে কি করে তা জানার জন্য বলেছি। শাকিল আমাকে সকালে ফোন দিয়ে বলেছে জীবন ছেলেটাকে সাদিয়ার বান্ধবী সিফার সাথে দেখছে। তারপর সাদিয়ার আরেক বান্ধবী বিথি তাকে জিজ্ঞেস করলে সে সব বলে দেয়। তাই আমি সকালবেলা এরকম ম্যাচিং করে জামা কাপড় পরে কলেজে গেছি সকালে সাদিয়ার রিয়াকশন দেখার জন্য। তারপর কি হলো আপনারা তো জানেন। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। রিয়া এসে দরজা খুলে দিল। আমাদের ফুচকা আইসক্রিম কোথায়? আমার মনে ছিল না, কালকে এনে দিব। তোর এক হাত পেছনে কেন? দেখি হাতে কি? তোকে দেখাবো কেন? ঠিক আছে, তোকে দেখাতে হবে না, ভেতরে আয়। আমি ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন আমি আনি নাই। হারে না ভাই, আনছি। না আনলে তিথি আমার অবস্থা খারাপ করে ফেলতো। রুমে এসে ফ্রেশ হয়ে তিথি রুমে গেলাম। গিয়ে দেখি রিয়া তিথিকে পড়াতে আছে। তিথি তার রুমে আবার আমাকে দেখে বলল, ভাইয়া আমার ফুচকার আইসক্রিম কোথায়? আমার না মনে ছিল না। তুই অনেক খারাপ, তোর সাথে আর কথা নেই। ও মা তাই?
ঠিক আছে, ফুচকা আর আইসক্রিম আনছিলাম তোকে দেওয়ার জন্য, এখন আর দিব না। সত্যি? তাহলে দেয়। কেন, আমি না খারাপ? কে বলছে তুই খারাপ? তুই আমার কলিজার টুকরো ভাই। তারপর ফুচকা আর আইসক্রিম দিয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ পড়াশোনা করলাম, তারপর রাতের খাবার খেতে চলে গেলাম। পড়ালেখা কেমন চলছে তোমার? অনেক ভালো আব্বু। ভালো হলে ভালো। শোন, কালকে তুই রিয়াকে তোর সাথে করে কলেজে নিয়ে যাবি। রিয়া এখন থেকে বাসা থেকেই পড়াশোনা করবে। আমি প্রিন্সিপালের সাথে কথা বলেছি। ঠিক আছে আব্বু। আমি আব্বুকে অনেক ভয় পাই। রিয়ার দিকে তাকিয়ে দেখি মুচকি মুচকি হাসছে। আমি চোখ বড় করে তাকালাম, তারপর খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখি সাদিয়া ফোন দিছে অনেকগুলো। তারপর আমি সাদিয়াকে ফোন দিলাম। হ্যালো। কোথায় ছিলি তুই? এতক্ষণ ধরে ফোন দিচ্ছি। খাবার খেয়ে মাত্র রুমে আসলাম, তারপর মোবাইল হাতে নিয়ে দেখি তুমি ফোন দিয়েছিলে। ও, তা কি করিস? তোমার সাথে কথা বলছি। তুমি কি করছো? আমি খাবার খেয়ে এসে তোকে ফোন দিচ্ছি। তুমি এখনো আমাকে তুই করে বলবে? তুই তো আমার ছোট, তাহলে তোকে কেমন করে ডাক দিব? আমাকে তুমি করে বলবে। ঠিক আছে, বলবো। আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে টেবিলে গিয়ে বসলাম। আম্মু নাস্তা দাও। একটু বস, রিয়া আসুক, দুজনকে একসাথে দিব। দূরও ভালো লাগে না। কিছুক্ষণ পর রিয়া চলে এলো, এসে আমার পাশে বসলো। আম্মু দুজনকে নাস্তা দিল। নাস্তা খেতে বাহিরে এসে বাইক বার করলাম। রিয়া এসে আমার পিছনে এসে বসলো। তারপর বাইক চালিয়ে কলেজে চলে গেলাম। কলেজের গেট দিয়ে ঢুকে ভিতরে চলে গেলাম। তারপর বাইক পার্কিং করে দুজনে প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম। সাদিয়াকে দেখি নাই, মনে হয় এখনো আসে নাই। রিয়াকে ভর্তি করিয়ে প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে সোজা বন্ধুদের কাছে চলে গেলাম রিয়াকে নিয়ে। কিরে, তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি। ওকে তো চিনলাম না। ও হচ্ছে আমার মামাতো বোন রিয়া, আর রিয়া এরা হচ্ছে আমার বন্ধু। হাই, তোমরা সবাই কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? তোমরা আমাকে আপনি করে বলছো কেন? আমি তো তোমাদের সমবয়সী আর একসাথে পড়ি, সো তুই করে বলবি। ঠিক আছে, এখন থেকে তুই করে বলবো। সবাই রিয়ার সাথে পরিচয় হলো। সবাই বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম, কিন্তু আজকে সাদিয়াকে দেখলাম না। তার মানে সাদিয়া আজকে কলেজে আসে নাই। এইভাবে 3 দিন চলে গেল, কিন্তু সাদিয়া কলেজে আসে নাই। ফোন দিলে বলে বন্ধ। আমার তো চিন্তা হতে লাগলো, তাই সন্ধ্যায় সাদিয়াদের বাসায় চলে গেলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আন্টি দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা হঠাৎ রাতে বাসায় আসলে যে? আসলে আন্টি, আমি সাদিয়া আপুর সাথে দেখা করতে আসছি। ও তো বাসায় নেই। আজ 3 দিন হলো ওর বান্ধবীর বিয়েতে গেছে। তার বান্ধবীর জোড়াজুড়িতে 3 দিন আগেই নিয়ে গেছে তাকে। আজকে তার বান্ধবী নাকি গায়ে হলুদ। তা কি দরকার বলো? না, তেমন কোনো দরকার নেই। তার বান্ধবীর বাসা কোথায়? ওর বাসা এই তো এখানে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আসি আন্টি, ভালো থাকবেন। কিছু না খেয়ে চলে যাবে? আজকে না আন্টি, অন্য একদিন খাবো। আমার হাতে কিছু কাজ আছে। কাজ থাকলে তো আর কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, যাও, আবার এসো। ওকে আন্টি বলে তাদের বাসা থেকে বেরিয়ে আসলাম। সাদিয়া আমাকে না বলে তার বান্ধবীর বিয়েতে গেছে, আবার ফোন বন্ধ করে রেখেছে। আমি স্বাধীনকে ফোন করে বললাম বাইক নিয়ে আসতে। জায়গার নাম বলে দিলাম। 30 মিনিট পর স্বাধীন বাইক নিয়ে আসলো। কিরে, হঠাৎ ফোন দিয়ে আসতে বললি কেন? তোকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় যাবি? গেলে বুঝতে পারবি, তাড়াতাড়ি চল। তারপর দুজনে সাদিয়ার বান্ধবীর বাসায় চলে আসলাম। এবার আপনাদের বলি, সাদিয়ার বান্ধবীর নাম শিলা, আর তাকে আমি কলেজ থেকে চিনি। আমাকে অনেকবার প্রপোজ করেছে, কিন্তু আমি রাজি হই নাই, কারণ আমি সাদিয়াকে ভালোবাসতাম। তারপর থেকে আমার সাথে কথা বলে না। কিরে, এটা তো বিয়ে বাড়ি, তুই এখানে আসলি কেন? তুই শিলা আপুকে চিনিস? কোন শিলা? আমাদের কলেজে সাদিয়ার সাথে পড়তো, মানে সাদিয়ার বান্ধবী। চিনতে পেরেছি। আজকে শিলা আপুর গায়ে হলুদ, আর তার বিয়েতে সাদিয়া এসেছে। এসেছে তো কি হয়েছে? আমি এসেছি সাদিয়াকে জিজ্ঞেস করতে যে ফোন বন্ধ করে রেখেছে কেন, আর আমাকে বলে নাই কেন ও যে বিয়েতে আসবে। বিয়ে বাড়িতে বলাটা কি ঠিক হবে? কোনো সমস্যা নেই, আর শিলা আপু তো আমাদের দুজনকে চিনে, চল আমার সাথে। স্বাধীন কোনো কথা না বলে আমার সাথে ভিতরে গেল। দারোয়ান বলেছে আমরা কারা। আমি বলেছি আমরা কনের ইনভাইটে এসেছি। দুজনে ভিতরে ঢুকে দেখি এখনো অনুষ্ঠান শুরু হয় নাই। আমি চারপাশে সাদিয়াকে খুঁজতে লাগলাম,
পিচ্ছি একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, শিলা আপু কোথায়? পিচ্ছি বলল, ওনাকে পার্লারে সাজিয়ে আনতে গেছে। 30 মিনিট অপেক্ষা করার পর দেখি বাহিরে 2টা গাড়ি এসেছে। দেখি শিলা আপুকে সাজিয়ে নিয়ে এসেছে। তাকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ পিছন দিয়ে সাদিয়া একটা ছেলের হাত ধরে হেসে কথা বলতে বলতে ভিতরে ঢুকতে আসে। তার মানে এই ছিল ফোন বন্ধ রাখার কারণ। আমি ফোন দিলে তার প্রেম করতে ডিস্টার্ব হবে। সাদিয়া আর ছেলেটা ভিতরে ঢুকে একটা রুমে চলে গেল। আমিও তাদের পিছনে পিছনে গেলাম। তারপর দরজাটা একটু ফাঁক করে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি ছেলেটা সাদিয়াকে জোর করে কিস করতে আসে। আমি ভিতরে ঢুকে বললাম, বাহ বাহ, তা ছিল মোবাইল বন্ধ করে রাখার কারণ? রাসেল তুমি এখানে? কেন, আমি এসে ডিস্টার্ব করে ফেললাম নাকি? রাসেল তুমি আমাকে ভুল ভাবছো। বাস, অনেক হয়েছে আন্না। তোমাকে আমি ভালো মনে করেছি, কিন্তু তুমি যে এত খারাপ আমার জানা ছিল না। আমাকে বলতে পারতে তুমি অন্য কাউকে ভালোবাসো। কেন আমার সাথে প্রেমের অভিনয় করলে? কি দোষ করছিলাম আমি? তোমাকে ভালোবাসা কি আমার অপরাধ ছিল? বিশ্বাস করো রাসেল, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি না। বিশ্বাস? তোমাকে বিশ্বাস করতে বলছো? যেই মেয়ে আজ 3 দিন ধরে কোনো খবর রাখে নাই, মোবাইল বন্ধ করে রেখে অন্য ছেলের হাত ধরে হেসে কথা বলছে, রুমে এসে ছি ছি ছি, আমার ভাবতে অবাক লাগছে তোমার মতো মেয়েকে আমি ভালোবাসলাম। মানছি আমি তোমার সাথে যোগাযোগ করি নাই। আমি এখানে আসার সময় মোবাইল নিয়ে আসতে মনে ছিল না। হয়তো মোবাইল বন্ধ হয়ে আছে। এখানে এসে সবার সাথে এনজয় করতে করতে তোমার কথা ভুলে গেছি। আমি আজকে ভাবছিলাম বাসায় গিয়ে মোবাইল নিয়ে এসে তোমাকে ফোন দেব, কিন্তু শিলা আমাকে যেতে দেয়নি। শিলা যেতে দেয়নি? নাকি ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে মন চাইনি? তোমার কথা আমার অনেক মনে পড়ছে, কিন্তু এখানে এসে ব্যস্ততার কারণে তোমাকে ফোন দিতে পারি নাই। আর তুমি যাকে আমার সাথে দেখলে ও হচ্ছে শিলার বড় ভাই, কিছুদিন আগে বাহির থেকে এসেছে। আমি আর তোমার কথা শুনতে চাই না। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই থাক তোর ভালোবাসার মানুষকে নিয়ে। আমি ভুলে যাব সাদিয়া নামে কোনো মেয়ে ছিল না আমার জীবনে। রাসেল তুমি আমার কথাটা তো শোনো। ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? তোর মতো মেয়ের কোনো কথাই আমি শুনবো না। তুই আমার ধারের কাছেও আসার চেষ্টা করবি না, কথাটা মনে রাখিস। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে আসলাম। বাহিরে এসে দেখি স্বাধীন একটা চেয়ারে বসে আছে। হঠাৎ একটা মেয়ে পিছন থেকে ডাকলো। আমি তার দিকে তাকিয়ে দেখি শিলা আপু। রাসেল, তুমি কখন আসলে? এই তো আপু, কিছুক্ষণ আগে। তা এখন কোথায় যাচ্ছ? আমার মনে ছিল না তোমাকে বলতে। যখন তুমি আসছো অনেক ভালো হয়েছে। একেবারে আমার অনুষ্ঠান শেষ হলে তারপর যাবে। সরি আপু, আমি বিনা দাওয়াতে কোথাও যাই না। একটা কাজ ছিল আপনাদের বাসায়, তাই আসলাম। এখন আমি চলে যাচ্ছি। বাসায় যখন আসলে তখন তোমাকে তো আর যেতে দেওয়া যাবে না। সরি আপু, আমি থাকতে পারবো না। আমার বাসায় কাজ আছে। ভালো থাকবেন। আর আপনার জন্য দোয়া করি স্বামী সংসার নিয়ে যেন সুখে থাকতে পারেন। বলে স্বাধীনকে নিয়ে বাহিরে চলে আসলাম। কিরে, কি কথা বললি সাদিয়া আপুর সাথে? পরে বলবো, এখন বাসায় চল। স্বাধীন আর কোনো কথা না বলে বাইক চালাতে লাগলো। আমাকে বাসায় নামিয়ে দিয়ে স্বাধীন চলে গেল। আমি বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। রিয়া এসে দরজা খুলে দিল। আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম। জীবন্ত লাশগুলোর দেহ পচে না, পচে যায় অন্তরে লালন করা রঙিন স্বপ্নগুলো। জীবনে যাকে পাওয়া হবে না, নিয়তি তার সাথে সম্পর্কটা জড়িয়ে দেয়। একদিন আমার জীবনের সব অধ্যায় শেষ হয়ে যাবে, কিন্তু জানবে তুমি ছিলে সেই বইয়ের সবচেয়ে প্রিয় অংশ। যাকে বিশ্বাস করেছিলাম সেই বিশ্বাস ভেঙে সবচেয়ে বড় সারপ্রাইজটা দিয়েছে। এইসব কিছু ভাবতে লাগলাম। হঠাৎ দরজায় দাঁড়িয়ে রিয়া বলল, তোকে খাবার খেতে ডাকছে। আমার ভালো লাগছে না, তুই যা এখান থেকে। কি হয়েছে তোর? আমার কিছু হয় নাই, তুই যা তো এখান থেকে। আমার তোর সাথে কিছু কথা আছে। আমি এখন কোনো কথা শুনতে পারবো না, তুই প্লিজ যা এখান থেকে। আমাকে একটু একা থাকতে দে। রিয়া আর কোনো কথা না বলে চলে গেল। আমি আর এখানে থাকবো না। এখানে থাকলে সাদিয়াকে প্রতিদিন কলেজে দেখতে পাবো। তাকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তাই ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে গেলাম। একটা চেয়ার টেনে বসলাম। কিরে, তোকে রিয়া থেকে আসলো খাবার খাওয়ার জন্য? তুই আসলি না, এখন আসলি যে? তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আমি এখান থেকে পড়াশোনা করতে চাই না। আমি বাহিরে গিয়ে পড়ালেখা শেষ করে আসতে চাই। তা হঠাৎ তোমার কি হলো যে তুমি বাইরে গিয়ে পড়তে চাও? আমার কিছুই হয়নি, তুমি আমাকে বাহিরে পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে, তুমি যখন দেশে পড়বে না তাহলে তো কিছু করার নাই। কালকে কলেজে গিয়ে টিসি নিয়ে এসো, আমি প্রিন্সিপালকে বলে দিব। ঠিক আছে, আমি রুমে গেলাম। খাবারটা খেয়ে যাও। আমার ভালো লাগছে না বলে নিজের রুমে চলে আসলাম। কেন, তুমি আমার সাথে প্রেমের অভিনয় করলে?
অভিনয় যদি করতে তাহলে কেন এত কাছে আসলে? এসব ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে দুটো ফোঁটা পানি পড়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আম্মুর জোরাজোরিতে হালকা নাস্তা করে কলেজে চলে আসলাম। রিয়া আজকে কলেজে আসে নাই, তার নাকি শরীর খারাপ লাগছে। আমি গেট দিয়ে ভিতরে ঢুকে প্রিন্সিপাল স্যারের রুমে যেতে লাগলাম। হঠাৎ সাদিয়া এসে আমার সামনে দাঁড়ালো। তার মানে সাদিয়া গতকাল বাসায় চলে আসছে। চেহারার দিকে তাকিয়ে দেখি কেমন ফ্যাসকা হয়ে আছে আর চোখ দুটো লাল হয়ে আছে। তোমার সাথে আমার কিছু কথা আছে রাসেল। আমি আপনার কথা শুনতে বাধ্য নই, আপনি আমার পথ ছাড়েন। প্লিজ আমার কথাটা শোনো। কি শুনবো? হ্যাঁ, এখন বলবেন ওই ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমাকে ভুল বুঝছো। আপনি ভুল ভাবছেন। আমি নিজের চোখে যেটা দেখলাম, তারপর আপনি বলবেন এগুলো মিথ্যা। তুমি ঠিকই বলেছো, এসব তোমার চোখের ভুল। আমাদের মাঝে কিছুই নেই, তুমি বিশ্বাস করো। সরি, আপনাকে আমি আর বিশ্বাস করি না। আজকে থেকে আমার চেহারা দেখবেন না। আমি অনেক দূরে চলে যাব। তুমি কোথায় যাবে? আমি বাইরে চলে যাব পড়ালেখা করতে। এখানে থাকলে আপনার মতো একটা খারাপ মেয়েকে প্রতিদিন দেখতে হবে। প্লিজ, তুমি আমাকে যত খারাপ বলো না কেন, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখি না। আমি আর কোনো কথা না বলে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে টিসি নিয়ে বেরিয়ে চলে আসলাম। সাদিয়া আমাকে অনেক ডেকেছে পিছন থেকে। আমি না দাঁড়িয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। রিয়া এসে দরজা খুলে দিল। আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম। রিয়া আমার পিছনে আসলো। তোকে একটা কথা বলবো। ভালোবাসার কথা ছাড়া যেটা যাস বলতে পারিস। আমি জানি তুই সাদিয়া আপুকে ভালোবাসিস। তোর কি হয়েছে তা আমি জানতে চাই না। আর আমি ভেবে দেখলাম জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। যা বলার সোজাসুজি বল। আমি না তোর বন্ধু স্বাধীনকে ভালোবেসে ফেলেছি। তুই আমাকে একটু হেল্প করবি? তুই কি স্বাধীনকে বলেছিস ভালোবাসার কথা? না, কিন্তু তাকে কথাই বুঝাতে চেয়েছি, কিন্তু সে বুঝতে পারলো না। ঠিক আছে, এ ব্যাপারে স্বাধীনের সাথে আমি কথা বলবো। আরো কিছুক্ষণ কথা বলে রিয়া রুম থেকে বেরিয়ে গেল। হঠাৎ স্বাধীন ফোন দিল। বল। কিরে, কোথায় তুই? আমি তো বাসায়। তুই কলেজে আসলি কিন্তু ক্লাস না করে বাসায় চলে গেলি কেন? আমি আর কলেজে পড়বো না, আমি টিসি নিয়ে বাসায় চলে আসছি। কি বলিস তুই? পড়বি না মানে? পড়বো না কে বললো? আমি দেশের বাইরে গিয়ে লেখাপড়া করব। ঠিক আছে, আমরা তোর বাসায় আসতেছি। বলে ফোন কেটে দিল। হঠাৎ তিথি এসে জড়িয়ে ধরলো আমাকে আর কান্না করে দিল। এই পাগলি, কান্না করছিস কেন? শুনলাম তুমি নাকি বাইরে গিয়ে পড়ালেখা করবে। তুই ঠিকই শুনেছিস। কেন তুই বাইরে গিয়ে পড়বি? তোকে ছাড়া বাড়িটা খালি খালি লাগে, আর আমি তোকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ বোন আমার, আমাকে বাধা দিস না। আমি তোর সাথে প্রতিদিন ফোনে কথা বলবো। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। থাকবে। হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখি রনি, স্বাধীন আর মিম দাঁড়িয়ে আছে। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? আর তোরা কখন আসলি? কিছুক্ষণ আগে তোর আর তোর বোনের কথা শুনছিলাম। তুই কি সত্যি বাইরে গিয়ে পড়ালেখা করবি? এখানে কি হয়েছে তোর? এখানে থাকলে প্রতিদিন সাদিয়াকে দেখতে হবে। আমি চাই না ওর মতো খারাপ মেয়ের চেহারা দেখতে, তাই দেশের বাইরে গিয়ে পড়ালেখা শেষ করব। সাদিয়াবু কি করেছে তোর সাথে? 3 দিন ধরে আমার সাথে যোগাযোগ করে নাই, তাই তাদের বাসায় গেলাম। আন্টি বলল ও নাকি তার বান্ধবীর বিয়েতে গেছে, ওর বান্ধবী শিলার বিয়েতে। তারপর আমি আর স্বাধীন তার বান্ধবীর বাসায় গেলাম। গিয়ে দেখি আমাকে ভুলে আরেকটা ছেলের সাথে। ছি, আমি বলতে পারবো না। হয়েছে, আর বলতে হবে না। তবে বাইরে গিয়ে আমাদের ভুলে যাস না। তোদের আমি কখনো ভুলে যাব না। ঠিক আছে, তাহলে আমরা বাসায় চলে যাই। এখন চলে যাবি? দুপুরে খাবার খেয়ে যাবি? না রে, পরে এক সময় খাবো। আমরা এখন আসি। স্বাধীন তুই থাক, তোর সাথে কিছু কথা আছে। ঠিক আছে। মিম আর রনি চলে গেল। স্বাধীন এসে আমার পাশে বসলো। বল, কি কথা? রিয়াকে তোর কেমন লাগে? হঠাৎ এ প্রশ্ন? আগে বল কেমন লাগে। বন্ধু হিসেবে অনেক ভালো। কেন বলতো? রিয়া তোকে ভালোবাসে, কিন্তু কখনো তোকে বলতে পারিনি, কিন্তু তোকে কথাই বোঝাতে চেয়েছে। সত্যি কথা বলতে কি, আমিও তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, কিন্তু তোর মামাতো বোন বলে কিছু বলি নাই, যদি পরে বন্ধুত্ব নষ্ট করে দিস সেই ভয়ে। আরে পাগল, তুই রিয়াকে ভালোবাসিস এটা বললে তুই কেমনে ভাবলি তোর সাথে বন্ধুত্ব নষ্ট করে দিব? আমি অনেক খুশি হয়েছি। তাহলে রিয়া এখন কোথায়? আছে ওর রুমে, তুই বস, আমি আমার রুমে পাঠিয়ে দিচ্ছি। আমি রুম থেকে বেরিয়ে রিয়ার রুমে চলে গেলাম। তারপর বললাম তোর জন্য স্বাধীন আমার রুমে অপেক্ষা করছে। রিয়া লজ্জা পেয়ে এক দৌড়ে আমার রুমে চলে গেল। দেখতে দেখতে 5 দিন চলে গেল। আমি এখন বিমানের ভিতরে বসে আছি। বাসা থেকে আসার সময় সবাই কান্না করছে, বন্ধুরা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছে। 5 ঘন্টা পর কানাডা এসে পৌঁছালাম। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখি একটা লোক আমাকে ডাকছে।
তুমি রাসেল, তাই না? হুম, কিন্তু আপনি আমাকে চিনেন কিভাবে? আমাকে রহমান স্যার পাঠিয়েছে, আর তোমার একটা ছবি দিছে। ও আচ্ছা, আপনাকে রহমান আঙ্কেল পাঠিয়েছে। ঠিক আছে, চলুন। তারপর লোকটা গাড়ি চালিয়ে একটা বাড়ির ভিতরে ঢুকে গেছে। বাড়ি দেখে মনে হচ্ছে অনেক বড় লোক। দুজনে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে গেলাম। আমাকে সোফায় বসতে বলে লোকটা উপরে চলে গেল। আমি বাসার ভিতরে দৃশ্য দেখতে লাগলাম। অনেক সুন্দর বাড়ি। কিছুক্ষণ পর লোকটা রহমান আঙ্কেলকে সাথে নিয়ে আসলো। আসলে আমি ওনাকে চিনেছি দেওয়ালে ছবি দেখে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমাকে সেই ছোট্ট দেখেছি, আজ অনেক বড় হয়ে গেছো। তা তোমার বাসার সবাই কেমন আছে? জি আঙ্কেল, বাসার সবাই ভালো আছে। সিরাজ, রাসেলকে উপরের রুমে নিয়ে যাও। জি স্যার। যাও রাসেল, রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আসো। জি আঙ্কেল। তারপর সিরাজ ভাইয়ের সাথে ওপরের রুমে চলে গেলাম। আমি রুমে এসে দেখি রুমটা অনেক সুন্দর এবং পুরো রুম কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আঙ্কেলের সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। আব্বু আম্মুকে ফোন দিয়ে বললাম আমি ঠিকভাবে এসে পৌঁছেছি। আপনারা হয়তো ভাবছেন আমি কোথায় থেকে বাসায় ফোন। আসলে আঙ্কেল আমাকে একটা মোবাইল দিছে বাসায় কথা বলার জন্য। পরের দিন সকালে নাস্তা করার পর আঙ্কেল আমাকে সাথে করে নিয়ে একটা কলেজে ভর্তি করিয়ে দিল। ও আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আঙ্কেলের পরিবারে সদস্য 3 জন। আঙ্কেল, আন্টি আর তাদের একটা ছেলে আছে। ছেলের নাম ইমন, এবার 2য় শ্রেণীর ছাত্র। আন্টি আর তার ছেলে বাংলাদেশ গেছে আন্টির বাপের বাড়ি। দেখতে দেখতে 2 বছর চলে গেছে। আমি এখন ইন্টার কমপ্লিট করে ফেলেছি। কলেজে অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে। এখানে থাকতে থাকতে সাদিয়ার কথা একদম ভুলে গেছি। এখন মনে হয় তার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেলে আমার কি? আমি তো এখন তাকে ভালোবাসি না। আজকে বাড়িতে যাব। এখানে আমার একমাত্র খেলার সাথী ছিল ইমন। তার সাথে দুষ্টুমি করতাম। ইমন প্রতিদিন আমার সাথে ঘুমাতো। আন্টিও অনেক ভালো, সবাই আমাকে অনেক আদর করত। আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। আসার সময় ইমন অনেক কান্না করছিল। আমি যে বাড়িতে যাব কাউকে জানাই নাই, সবাইকে সারপ্রাইজ দিব বলে, এমনকি বন্ধুরাও জানে না। এয়ারপোর্টে সব কাজ শেষ করে বিমানে গিয়ে বসলাম। দীর্ঘ 5 ঘন্টা পর বাংলাদেশের এয়ারপোর্টে এসে পৌঁছালাম। বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে বাড়িতে রওনা দিলাম। সবকিছু কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। 1 ঘন্টা পর নিজের বাড়ির সামনে এসে ট্যাক্সি এসে থামলো। ভাড়া মিটিয়ে বাসার ভিতরে ঢুকলাম। কলিং বেল চাপ দিলাম। একটা মেয়ে এসে দরজা খুলে দিল। চেহারা দেখে মনে হচ্ছে তাকে চেনা চেনা লাগছে। আপনাকে তো চিনতে পারলাম না। কিন্তু মেয়েটা কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? আর আপনি কে? আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার সাদিয়া, তোমার ভালোবাসা। সরি, আমি সাদিয়া নামে কাউকে চিনি না। একটা ছিল, সেই 2 বছর আগে আমার কাছে মারা গেছে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া 2টা বছর অনেক কষ্টে ছিলাম। আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি আপনার মতো মেয়েকে কখনো ক্ষমা করব না। কে রে আসছে সাদিয়া? আর তুই কার সাথে কথা বলছিস? দরজার সামনে এসে আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। তুই কেমন আছিস বাবা? তুই আজকে আসবি, আমাদের তো একটু বললও না। আমি তোমাদের সারপ্রাইজ দিব বলে বলি নাই। তুমি কেমন আছো? আমি এতদিন ভালো ছিলাম না, এখন তুই আসছিস, অনেক ভালো আছি। আব্বু, তিথি তারা কোথায়? তোর আব্বু অফিসে, আর তিথি তার বান্ধবীর বাসায় গেছে। ও, কিন্তু উনি এই বাসায় কেন? ও তো আজ 2 বছর ধরে এই বাসায় থাকে। তুই মেয়েটাকে ভুল বুঝছিস, মেয়েটার কোনো দোষ নেই। আম্মু, নিজের চোখে যেটা দেখলাম তারপর তুমি বলছো ভুল বুঝছি। মাঝে মাঝে চোখের দেখাও ভুল হয়। আমি ওর ব্যাপারে আর কিছু শুনতে চাই না। আমি আমার রুমে গেলাম। আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে আমি তো অবাক হয়ে গেলাম। আমার রুমটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখছে। আর আমার মনে হয় আমার রুমে কেউ থাকে। আমি আম্মুকে ডাক দিলাম। কি হয়েছে, ডাকছিস কেন? আমার রুমে কে থাকে? তুই চলে যাওয়ার পর সাদিয়া এই রুমে থাকে। মেয়েটা তোকে অনেক ভালোবাসে। যদি তোকে ভালো না বাসতো তাহলে 2 বছর এই বাসায় থাকতো না। নিজের এত বড় বাড়ি রেখে এই বাড়িতে এসে থাকে। তুই মেয়েটাকে মাফ করে দে। তুমি এখন আমার রুম থেকে যাও। আম্মু আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখি সাদিয়া দাঁড়িয়ে আছে। আপনি আমার রুমে কেন? তোমাকে আম্মু খাবার খেতে ডাকছে। 1 মিনিট, আম্মু মানে? বারে, তোমার যদি আম্মু হয় তাহলে আমার তো শাশুড়ি আম্মু। শাশুড়ি মানে? তোমাকে বিয়ে করলে আমার তো শাশুড়ি আম্মু হবে। কিন্তু আমি তো আপনার মতো খারাপ মেয়েকে কখনো বিয়ে করব না। আমাকে কি মাফ করে দেওয়া যায় না? কোনো দিনও না। আপনি এ বাড়ি থেকে চলে গেলে আমি অনেক খুশি হব।
আমি এই বাড়ি থেকে কখনো যাব না। বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে না থেকে খাবার টেবিলের সামনে এসে একটা চেয়ার টেনে বসলাম। সাদিয়া আমাকে খাবার বেড়ে দিতে আসলে আমি না করে দিলাম। নিজের হাতে খাবার নিয়ে খেয়ে রুমে চলে আসলাম, তারপর একটা ঘুম দিলাম। বিকালে ঘুমের মধ্যে কেউ একজন জড়িয়ে ধরে কান্না করতে আসে। আমি চোখ খুলে যাকে দেখলাম আমি তো অবাক হয়ে গেলাম। এ আর কেউ নয়, তিথি। কিরে, কান্না করছিস কেন? ভাইয়া, তুই বাড়িতে আসবি আমাদের বললি না কেন? তোদের সারপ্রাইজ দিব বলে। তাই বলি এভাবে আসবি? আচ্ছা, ওসব বাদ দে, এখন বল তুই কেমন আছিস? তোরে ছাড়া কেমনে ভালো থাকি বল? আগে ভালো ছিলাম না, এখন তুই এসে গেছিস, আমি ভালো আছি। তিথির সাথে কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে স্বাধীনকে ফোন দিলাম। হ্যালো, কে বলছেন? তোর দুলাভাই। সরি, আপনি রং নাম্বারে ডায়াল করেছেন, কারণ আমার বোনের বিয়ে হয়ে গেছে। তার 2 হনুমান আছে, সারাদিন আমাকে জ্বালিয়ে মারে। ওই তোকে এত কথা বলতে বলছি, এখন বল তুই কোথায় আছিস? আগে বলেন আপনি কে? তুই তোদের কলেজের সামনে চলে আয় আর দেখ আমি কে। আমি যাব না, আমার ভয় করে। পরে আমার যদি কিছু হয়, আমার রিয়ার কি হবে? আর আমি তুই এত কথা বলিস কেন? 10 মিনিটের মধ্যে যদি না আসিস আমি তোর বাসা থেকে তুলে আনবো। বলে ফোনটা কেটে দিলাম। শালা আজকে আসুক, আজকে ওর একদিন কি আমার যে কয়দিন লাগে। আপনারা হয়তো ভাবছেন স্বাধীন আমাকে চিনতে পারি নাই কেন। আসলে আমি নতুন সিম কার্ড নিয়েছি, এ কারণে চিনতে পারে নাই। আমি তাকে সারপ্রাইজ দিব বলে বলি নাই। 20 মিনিট পর দেখি স্বাধীন বাইক নিয়ে আসতে আসে। আমি আড়ালে চলে গেলাম। স্বাধীন কলেজের সামনে এসে চারপাশে তাকিয়ে খুঁজতে লাগলো আমাকে। আমি তার পিছন দিয়ে গিয়ে মাথার একটা থাপ্পড় মেরে দিলাম। কোন হারামি রে আমাকে থাপ্পড় মারছে? তাকিয়ে দেখ আমি তোর দুলাভাই। রাসেল তুই? বলে জড়িয়ে ধরলো। কেমন আছিস বল? তুই আসবি আমাদের একটু জানাস নাই কেন? আমি কাউকে জানাই নাই, সবাইকে সারপ্রাইজ দিব বলে। এখন বল সবাই কোথায়, আর তোরা সবাই কেমন আছিস? তোকে ছাড়া কেউ ভালো ছিলাম না, এখন ভালো আছি। রনি কোথায় এখন? এতক্ষণ আমার সাথে ছিল, আমার সাথে আসতে বলছি, কিন্তু ওর নাকি বাসায় কাজ আছে, তাই বাসায় চলে গেছে। ওকে, সমস্যা নেই, পরে কথা বলবো। স্বাধীনের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিলাম। সাদিয়া এসে দরজা খুলে দিল। তাকে দেখে আমি আবার প্রেমে পড়ে গেলাম। আজকে সাদিয়া শাড়ি পরেছে। না, ওকে আমি আর ভালোবাসবো না। আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম। সাদিয়া মনে করছে আমি তাকে কিছু বলবো। তিথি এসে বলল আব্বু নাকি অফিস থেকে এসেছে, তাই বসে না থেকে আব্বুর সাথে দেখা করতে নিচে চলে গেলাম। দেখি আব্বু কফি খাচ্ছে। কেমন আছো আব্বু? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আরো কিছুক্ষণ কথা বলার পর আম্মু খাবার খেতে ডাকলো। টেবিলের সামনে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। তা পড়ালেখা কি আরো করবি, নাকি অফিসে বসবি? না, আর করবো না, এখন থেকে তোমার অফিস দেখাশোনা করব। তাহলে তো ভালোই, আমি এখন রেস্ট নিতে পারবো। খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। সাদিয়া খাবার টেবিলে আমার দিকে তাকিয়েছিল। এভাবে দেখতে দেখতে 5 দিন চলে গেল। এই 5 দিনে সাদিয়া আমার কাছে অনেকবার মাপ চেয়েছে, কিন্তু আমি তাকে অপমান করে তাড়িয়ে দিছি আর বলছি আমার বাসা থেকে বেরিয়ে যেতে। সকালে ঘুম থেকে উঠে আমি তো অবাক হয়ে গেলাম। সাদিয়া প্রতিদিন আমাকে ঘুম থেকে ডেকে উঠাতো, কিন্তু আজকে উঠালো না কেন? আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, কিন্তু অবাক করার বিষয় হলো সাদিয়াকে দেখলাম না। আম্মু, সাদিয়া আপু কোথায়? এখন কেন তার কথা বলছিস? তোর আপদ দূর হলো, তুই তো এখন খুশি থাকার কথা। মানে কি বলতে চাচ্ছ তুমি? সাদিয়াকে তার আব্বু আম্মু সকালে এসে নিয়ে গেছে, আর তাকে না জানিয়ে বিয়ে ঠিক করেছে। ও, আমি আর কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে স্বাধীনকে ফোন দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর স্বাধীন আসলো। দুজনে একটা রেস্টুরেন্টে ঢুকে নাস্তা করে সারা দিন ঘুরলাম। তারপর সন্ধ্যায় বাসায় আসার সময় স্বাধীনকে বললাম চলে যেতে। আমি হেঁটে বাসায় যাব। স্বাধীন বাসায় চলে গেল। আমি হেঁটে হেঁটে বাসায় আসতে লাগলাম। হঠাৎ দেখি কিছু ছেলে একটা ছেলেকে মারতে আসছে রাস্তার মধ্যে রেখে। আমি দৌড়ে তাদের সামনে যেতে লাগলাম। আমাকে আসতে দেখে ছেলেগুলো পালিয়ে গেল। আমি ছেলেটার কাছে গিয়ে তার চেহারা দেখে অবাক হয়ে গেলাম। ঠিকই ধরছেন, এটা শিলা আপুর বড় ভাই। আপনার কোথাও লাগেনি তো? না, তেমন মারতে পারে নাই, তুমি আসাতে পালিয়ে গেল। আর তোমাকে চেনা চেনা লাগছে, তোমাকে আমি কোথায় যেন দেখেছি। আমি রাসেল, এতদিন দেশের বাইরে ছিলাম। ইন্টার কমপ্লিট করে দেশে আসলাম কিছুদিন হলো। আর আপনি আমাকে দেখছেন আপনার বোনের বিয়েতে সাদিয়া আপুর সাথে কথা বলতে। ও, মনে পড়েছে, এখন চিনতে পেরেছি। আর আমি জীবন, ওই দিন তুমি বড় একটা ভুল করেছো। আমি কোনো ভুল করি নাই, ভুল করেছে সাদিয়া আপু। আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে, আর ও একটা খারাপ মেয়ে। তোমার ধারণা পুরোটাই ভুল ছিল। আমি সাদিয়াকে নিজের বোনের চোখে দেখি। আর ওই দিন সাদিয়া আমার সাথে রুমে গেছে। আমার মোবাইল দিয়ে তোমাকে ফোন দিতে হঠাৎ সাদিয়ার চোখে কি যেন পড়েছে, তাই আমি ওটা বের করে নিতে গিয়েছিলাম। তার মধ্যে তুমি রুমে ঢুকে গেলে। তার থেকে বড় কথা হলো, আমি একজন বিবাহিত ছিলাম। আমি তো নিজের চোখে দেখলাম আপনি ওনাকে কিস করছেন। মাঝে মাঝে চোখের দেখাও ভুল হয়,
তুমি কি করে ভাবলে নিজের বউ থাকতে আমি সাদিয়াকে কিস করব? শিলার বিয়েতে গিয়ে সাদিয়া পুরো ব্যস্ত ছিল। শিলার পুরো বিয়ের দায়িত্ব সাদিয়া নিয়েছিল, তাই তোমাকে ফোন দিতে পারে নাই। এই আমি কি করলাম? ভালো করে যাচাই না করে সাদিয়াকে আমি খারাপ মেয়ে বললাম। এখন কি সে আমাকে ক্ষমা করবে? তাকে তো আমি অনেক অপমান করছি। একটা ভুল বোঝাবুঝির কারণে তার থেকে 2 বছর দূরে ছিলাম। সাদিয়া মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, তুমি তাকে আপন করে নাও। মেয়েটা তোমাকে কাছে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছে, তুমি তাকে আর কষ্ট দিও না। ঠিকই বলেছেন, আমি তাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তাকে আপন করে নিব। যদি আসতে না চাই তার পা জড়িয়ে ধরবো। আচ্ছা, শিলাপুর কেমন আছে? এখন কি আপনাদের বাড়ি নাকি জামাইয়ের বাড়ি? আমার এই কথাই শুনে জীবন ভাইয়া চুপ হয়ে গেল। তখন আমি আবার বললাম, কি হয়েছে ভাইয়া, আপনি চুপ হয়ে গেলেন কেন? তুমি কিছু শুনো নাই? আমি তো কিছুই শুনি নাই। কি হয়েছে? শিলার বিয়ে হয় নাই। মানে? শিলার বিয়ের দিন তার জামাই আসতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর ওখানেই মারা যায়। তারপর শিলার বিয়ে করে নাই, এখন বাবার অফিস দেখাশোনা করে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি না বুঝে আপনার মনে কষ্ট দিয়ে ফেলেছি। আপনাকে ভুল বুঝেছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা চাওয়া লাগবে না, আমি তোমার জায়গায় থাকলে সেম কাজ করতাম। এখন দেখো সাদিয়াকে আপন করে নিতে পারো কিনা। ঠিক বলছেন ভাইয়া। ওকে, তোমার জন্য শুভকামনা রইল। বলে গাড়ি নিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলাম। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, রিয়া আমি বাইরে যাওয়ার পর তাদের বাড়ি চলে যায় আর ওখানে কলেজে ভর্তি হয়। আমি বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। যে দরজা খুলে দিল তাকে দেখে তো অবাক হয়ে গেলাম। এ আর কেউ নয়, রিয়া। কিরে, কেমন আছিস? মামা মামি কেমন আছে? সবাই ভালো আছে, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। এর আগে আসিস নাই কেন? আসলে আমি আমার এক বান্ধবীর বিয়েতে ছিলাম, তাই আসতে পারি নাই। বিয়ে শেষ করে সূর্যা তোদের বাড়িতে চলে আসলাম। ও, তা তোর আর স্বাধীনের সম্পর্ক কেমন চলছে? ভালো। তারপর ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। রিয়া এসে খাবারের জন্য ডেকে গেল। খাবার টেবিলের সামনে এসে একটা চেয়ার টেনে বসলাম। আম্মু, আমি একটা কথা বলতে চাই। কি কথা বল? আমি সাদিয়াকে বিয়ে করতে চাই। তোমরা আঙ্কেল আন্টির সাথে কথা বলো। তা তো হবে না। কেন? তুই তো মেয়েটাকে সহ্য করতে পারিস না। আর বড় কথা হলো সাদিয়ার কালকে বিয়ে, আজকে তার গায়ে হলুদ, আমাদের দাওয়াত দিয়ে গেল। না, এটা হতে পারে না। সাদিয়া আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আমি এই বিয়ে কিছুতেই হতে দিব না। এখন কথা বলছিস কেন? তুই তো ওকে বাসা থেকে চলে যেতে বললি। আমি এতদিন সত্যটা না জেনে তাকে ভুল বুঝেছিলাম, কিন্তু আজকে আমি সত্যটা জানতে পেরেছি। এখানে সাদিয়ার কোনো দোষ নেই। আমি তো আগে বলেছি তুই মেয়েটাকে ভুল বুঝছিস। তুই তো আমার কথা শুনলি না। তোমরা যে করে হোক বিয়েটা আটকাও। আমি সাদিয়াকে ছাড়া বাঁচতে পারবো না। তুই সাদিয়াকে ভুলে যা, আমরা তোর জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করছি। আমি সাদিয়াকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কিন্তু আমরা তো তাদের কথা দিয়ে ফেলেছি। তোমাদের কথা ফিরিয়ে নাও। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমরা যে জায়গায় তোর বিয়ে ঠিক করেছি তোকে ওখানে বিয়ে করতে হবে। আর যদি না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। বলে আম্মু রুমে চলে গেল। আমাকে একটা কথাও বলতে দেয় নাই। আমি সাদিয়ার কাছে ক্ষমা পর্যন্ত চাইতে পারি নাই। তার আগে তারা আমার বিয়ে ঠিক করে রেখেছে। আমার পাশে তাকিয়ে দেখি তিথি আর রিয়া মুচকি মুচকি হাসছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাত না খেয়ে রুমে চলে আসলাম। এখন আমি কি করব? বিয়ে না করলে আম্মুর মরা দেখতে হবে। আর সাদিয়াকে ছাড়া আমি থাকতে পারবো না। না না, ভালোবাসার জন্য আম্মুকে হারাতে পারবো না, কিন্তু আমি সাদিয়াকে মরার আগ পর্যন্ত ভুলতে পারবো না। এই সব কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারি নাই। সকালে তিথি এসে ডাক দিতে লাগলো। কি হয়েছে, ডাকছিস কেন? কটা বাজে খেয়াল আছে তোর? কয়টা বাজে? 12টা বাজে। আর আপু এগুলো পরে তোকে নিচে যেতে বলেছে। এগুলো তো বিয়ের শেরওয়ানি, আমি এগুলো পরবো কেন? ও মা, তুই জানিস না আজকে তোর বিয়ে? আমার বিয়ে মানে? রেডি হয়ে নিচে গেলেই বুঝতে পারবি। তাড়াতাড়ি রেডি হয়ে আয়, দেরি হলে আব্বু রাগারাগি করবে। বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি চিন্তা করলাম আমি কি পালিয়ে যাব? না, আমি পালিয়ে গেলে বাবা মাকে অপমান করবে। আমি মা বাবার অপমান সহ্য করতে পারবো না। বসে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে শেরওয়ানি পরে নিচে চলে আসলাম। নিচে এসে আমি তো আরো অবাক হয়ে গেলাম। দেখি স্বাধীন, রনি, মিম সবগুলো রেডি হয়ে বসে আছে সোফায়। কিরে, তোরা কোন সময় আসলি? আর তোদের তো আমি বলি নাই আমার বিয়ের কথা। তোদের কি বলবো, আমি তো নিজেই জানি না আমার কথা। তোর কিছু জানতে হবে না, আর আমাদের আন্টি আঙ্কেল আসতে বললো। তোরা জানিস আমার বিয়ে কার সাথে? আমরা সবাই জানি, কিন্তু তোকে বলা যাবে না। তুই শুধু সারপ্রাইজ দিতে পারিস, আমরা পারি না। আমাকে কিছু বলতে না দিয়ে বাসার বাইরে নিয়ে এসে গাড়িতে তুললো। বাবা মা, তিথি আর রিয়া একটা গাড়িতে, আর আমি স্বাধীন, রনি একটা গাড়িতে। গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো।
কিছুক্ষণ পর গাড়ি একটা বাড়ির সামনে এসে থামলো। সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। হঠাৎ সামনে কয়জনকে দেখে অবাক হয়ে গেলাম। দেখি আন্টি, আঙ্কেল আর জীবন ভাইয়া। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আমি এখনো মেয়েকে দেখি নাই। আমার চোখের সামনে সাদিয়ার চেহারা ভাসতে আছে, যাকে এত ভালোবাসলাম, কিন্তু তাকে জীবনসঙ্গী হিসেবে পেলাম না। কিন্তু আমার একটা জিনিস মাথায় আসছে না, সাদিয়ার তো আজকে বিয়ে। আঙ্কেল আন্টি এখানে কেন? হঠাৎ আন্টি বলে উঠলেন, রাসেলকে নিয়ে ভেতরে এসো। আন্টি আজকে না সাদিয়া আপুর বিয়ে, আপনারা এখানে কেন? ভিতরে গেলে বুঝতে পারবে। তারপর সবার সাথে ভিতরে গেলাম। আমাকে স্টেজে নিয়ে বসালো। আমি মাথা নিচু করে বসে আছি। কিছুক্ষণ পর মেয়েকে এনে আমার পাশে বসালো। আমি তার চেহারা পর্যন্ত দেখলাম না। কাজী এসে বিয়ে পড়ানো শুরু করলো। অবাক করার বিষয় হলো, মেয়ে দ্রুত কবুল বলে ফেললো। কাজী আমাকে বলছে কবুল বলার জন্য, কিন্তু আমি বলতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে। ভালোবাসলাম একজনকে, বিয়ে করতে হবে আরেকজনকে। সবার জোরাজোরিতে লাস্ট পর্যন্ত কবুল বলে ফেললাম। বিয়ে পড়ানো শেষ হলে সবাই খাওয়া দাওয়া করলো। তারপর মেয়েকে বিদায় দেওয়ার সময় মেয়েটা অনেক কান্নাকাটি করছে। বিদায় নিয়ে সবাই গাড়িতে উঠে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি ছাদে চলে গেলাম। না জানি সাদিয়া এখন কোথায়, আমাকে কি সে ক্ষমা করবে কখনো? হঠাৎ স্বাধীন এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, কিরে তুই এখানে? আর আমি তোকে পুরো বাড়ি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। আচ্ছা, সাদিয়ার বাবা মা আজকে বিয়ে বাড়িতে ছিল কেন? আর আজকে না সাদিয়ার বিয়ে? আমি যতটুকু জানি সাদিয়ার বিয়ে আরো কিছুদিন পরে হবে। কিন্তু আব্বু আম্মু তো বললো আজকে সাদিয়ার বিয়ে। হয়তোবা সমস্যার কারণে পিছিয়ে দিছে, আর সাদিয়ার আব্বু আম্মুকে তোর আব্বু আম্মু দাওয়াত করছে, তাই আসছে। ও, চল, তোর বউ বাসর ঘরে তোর জন্য অপেক্ষা করতে আছে। আমি ওকে কখনো স্বামীর অধিকার দিব না। আমি সাদিয়াকে ভালোবাসি, এই মনে সাদিয়া ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। তুই তো আজকে বিয়ে বাড়িতে মেয়েটার চেহারা পর্যন্ত দেখিস নাই। ঠিক আছে, বাসর ঘরে চল, তারপর দেখি তুই বউকে স্বামীর অধিকার না দিয়ে কোথায় যাস। তোর কথা কিছুই বুঝলাম না। এত কিছু বুঝে লাভ নেই, যা বুঝার বাসর ঘরে বুঝে নিস। বলে আমার হাত ধরে টেনে নিচে নিয়ে আসলো। জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছে। খাটের উপর দেখি মেয়েটা বসে আছে, কিন্তু অবাক করার বিষয় হলো মেয়েটা আমাকে সালাম করতে আসেনি। না আসলে আমার কি, আমি তোকে বউ হিসেবে মানি না। আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলুন? আমি একটা মেয়েকে ভালোবাসি, আপনাকে আমি কখনো স্বামীর অধিকার দিতে পারবো না। তো মেয়েটার নামটা কি জানতে পারি? ওর নাম সাদিয়া, আমার 1 বছরের বড়। সামান্য ভুল বোঝাবুঝিতে তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাকে ভুল বুঝে 2টা বছর দূরে ছিলাম, কিন্তু গতকাল রাতে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। ওখানে আমার দোষ ছিল। বাবা মাকে তার কথা বলার পর বলল তার না বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে তার বিয়ে হবার কথা ছিল, কিন্তু পরে শুনি আরো কিছুদিন পর তার বিয়ে হবে। তার কাছে ক্ষমা পর্যন্ত চাইতে পারি নাই। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আমি আপনাকে বিয়ে করতে চাইনি, কিন্তু আম্মু অনেক বড় একটা কথা বলল। তারপর আমার ভালোবাসা কোরবানি করে দিছি। আমি আমার মাকে হারাতে চাই না, তাই বিয়ে করে নিলাম। যদি সাদিয়া আপনাকে ক্ষমা না করে তাহলে আপনি কি করবেন? দরকার হয় তার পা জড়িয়ে ধরবো। তাহলে এখন আমার কি হবে? আমি কিছুদিন পর আপনাকে ডিভোর্স দিয়ে দিব। কুত্তা হারামি, তুই আমাকে ডিভোর্স দিবি? আমি মেয়েটাকে দেখার পর মোটেও প্রস্তুত ছিলাম না। এ আর কেউ নয়, সাদিয়া আমার কলার ধরে বলল, তুমি এখানে? আমি থাকবো না তো কে থাকবে? তোর জন্য 2টা বছর অপেক্ষা করলাম, আর তুই ভাবলি কি করে তোকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করব? আমি কোনো কথা না বলে সাদিয়ার পা জড়িয়ে ধরলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। গতকাল রাতে জীবন ভাইয়া আমাকে সব খুলে বলেছে। আমি যদি তোমার কথাগুলো ঠিকভাবে শুনতাম তাহলে এই 2টা বছর দূরে থাকতে হতো না। প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। সাদিয়া আমাকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, তোমার কোনো দোষ নেই। আমি যদি তোমাকে বলে আসতাম এবং মোবাইল সাথে করে নিয়ে আসতাম তাহলে এত কিছু হতো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এবার তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। আচ্ছা, সবাই আমাকে বললো না কেন তোমার সাথে আমার বিয়ে? তাহলে তো আমি আর এত কষ্ট পেতাম না। তুই আমার বাবা মাকে দেখেও বুঝতে পারিস নাই তোর সাথে কার বিয়ে? আমি তো তোমাকে নিয়ে ভাবতে লাগলাম, আর ওই বাড়িটা তো তোমাদের না। ওটা আমার মামার বাড়ি, আর আমি বলছি তোকে যেন না বলে আমার সাথে বিয়ে হচ্ছে, কিন্তু তুই আমার পাশে বসে একটা বার আমাকে দেখলি না। আচ্ছা, ওসব কথা বাদ দাও। কথা বলে রাত পুরো পার করে দিবে নাকি? বাসর করব না? তোমাকে কেউ ধরে রাখছে? আমি আর দেরি করলাম না, মিশন শুরু করে দিলাম। সব গল্পে মিশনের কথা বলছি, এটাই না জানলেও চলবে। বাকিটা পাতিহাস, থুক্কু, ইতিহাস। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখতে দেখতে 1টা বছর পার হয়ে গেছে। এই 1 বছরে স্বাধীন আর রিয়ার বিয়ে হয়ে গেছে। আর রনি আর মিমের। স্বাধীন এখন তার বাবার ব্যবসা সামলায়, আর রনি একটা অফিসে চাকরি করে।
আর আমি বাবার অফিস দেখাশোনা করি। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, কানাডা থেকে আন্টি আঙ্কেল এসেছে, আর ইমন, তারা কিছুদিন থেকে আবার চলে গেছে। এইভাবে চলতে লাগলো আমাদের সংসার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ, সবাইকে পাশেই থাকবেন।